আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এমআরসিএস নিয়ে। আমরা জানি আমরা যারা সার্জন হবার স্বপ্ন দেখি, আমাদের প্রায় সকলেরই একটি স্বপ্ন হলো এমআরসিএস ডিগ্রি অর্জন করা। আর সেই ডিগ্রি অর্জনের জন্য আমাদের কি করতে হবে না করতে হবে এই নিয়ে আমরা প্রায় বিভিন্ন সেশন নিয়ে থাকি। এরই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি হেড নেক অংশে আমরা কিভাবে পড়ব, কিভাবে পড়লে আমাদের হেড নেক প্রিপারেশনটুকু ভালো হবে তা নিয়ে। তো চলুন শুরু করি। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রয়্যাল কলেজ, যে কলেজের স্বপ্ন আমরা সকলেই দেখে থাকি, যে কলেজে কনভোকেশনে গিয়ে আমি আমার ডিগ্রির সেই সার্টিফিকেটটুকু আনতে পারবো। সেখানে যাওয়ার স্বপ্ন আমাদের প্রায় সকল সার্জনেরই রয়েছে। তো সেই কাঙ্ক্ষিত এমআরসিএস ডিগ্রি অর্জনের আমরা জানি আমাদের পরীক্ষার ধাপ হলো দুইটি: পার্ট এ, পার্ট বি। পার্ট এ পরীক্ষাটি হচ্ছে এমসিকিউ, অর্থাৎ এসবিএ থাকে এখানে। সেখানে 300 নম্বর। সেখানে দুইটা পার্ট, পেপার এ, পেপার বি। পেপার এতে হচ্ছে আমাদের 180 কোশ্চেন এবং পেপার বিতে হচ্ছে 120 কোশ্চেন। পেপারে 180 কোশ্চেন 3 আওয়ার্স, পেপার বি 120 কোশ্চেন 2 আওয়ার্স। যে কোনো পরীক্ষায় সফলতার জন্য প্রথম যেই সূচনা হয়, যার মাধ্যমে সেটি হচ্ছে সিলেবাস অ্যানালাইসিস। আমরা জানি আমরা যারা এমআরসিএস পরীক্ষা দেই অনেকেই আমরা সিলেবাসটা সম্পর্কে জানি না। তাই চলুন আমরা আগে সিলেবাসটি নিয়ে একটু প্রাথমিক আলোচনা করে নিই। আমাদের পেপার ওয়ানে যে 180 কোশ্চেন থাকে, তার 75 অর্থাৎ 75টি প্রশ্ন থাকে আমাদের অ্যাপ্লাইড সার্জিক্যাল অ্যানাটমি, অর্থাৎ অ্যানাটমি রিলেটেড প্রশ্ন থাকে। সেই অ্যানাটমির মধ্যে আমাদের থোরাক্স থেকে থাকে 6টি, এবডোমেন থেকে থাকে 15টি, যার মধ্যে 6টি এবং 6টি থাকে এবডোমিনাল ওয়াল এবং ভিসেরা নিয়ে, আর 3টি থাকে বেসেলস নিয়ে। পেলভিস থেকে আসে আমাদের 4টি প্রশ্ন, পেরিনিয়াম থাকে 2টা, লিম্ব, আপার লিম্ব এবং লোয়ার লিম্ব, সেখান থেকে আসে আমাদের 15টি প্রশ্ন। আপার লিম্বে 8টি এবং লোয়ার লিম্বে 7টি। তারপর স্পাইন অ্যানাটমি, সেখানে আমাদের থাকে 3টি প্রশ্ন। তারপর আমরা যে আমাদের আজকের টপিক সেই হেড নেক। হেড নেকে হচ্ছে আমাদের 10টি প্রশ্ন, হেড থেকে 5টি, নেক রিজন থেকে 5টি, ব্রেন থেকে থাকে 6টি প্রশ্ন, অটোনমিক নার্ভাস সিস্টেম থাকে 2টি। তাহলে এই যে এতক্ষণ আমরা যা দেখলাম, থোরাক্স থেকে প্রশ্ন থাকে, অ্যাবডোমেন থেকে প্রশ্ন থাকে, আপার লিম্ব, লোয়ার লিম্ব, হেড, নেক, ব্রেন, এই যে অ্যানাটমির যে প্রশ্ন, এই প্রশ্নগুলো আমরা দেখলাম যে প্রায় 65 প্রশ্ন। এগুলো কিন্তু আমরা চাইলে সহজেই 75টি প্রশ্ন আমরা সহজে আনসার করতে পারি এবং আপনি অল্প প্রিপারেশন নিয়ে এখানে ভালো একটি নাম্বার ক্যারি করতে পারেন। পাশাপাশি এমব্রিওলজি কিছু প্রশ্ন থাকে। এমব্রিওলজি আমাদের প্রশ্ন থাকে হচ্ছে আপনার 8টি, যার মধ্যে কমপক্ষে থোরাক্স, পেরিনিয়াম এবং হেড নেক রিলেটেড আপনার এমব্রিওলজি থাকবে কমপক্ষে এটলিস্ট একটা করে। তারপর সারফেস এন্ড ইমাজিং অ্যানাটমি, সেখানেও থাকে 4টা প্রশ্ন, যার মধ্যে কমপক্ষে একটি প্রশ্ন থাকবে আপনার হেড নেক থাকে। তাহলে হেড নেক থেকে আমরা হচ্ছে এখানে 10টি প্রশ্ন পাচ্ছি, এমব্রিওলজিতে একটা হেড নেকের এমব্রিওলজি পাচ্ছি। তারপর হচ্ছে আমাদের সারফেস এরিয়া মার্কিং রিলেটেড হচ্ছে আমাদের একটি প্রশ্ন থাকে। তাহলে আমরা হেড নেকের কয়টি প্রশ্ন পেলাম? 12টি প্রশ্ন। তারপর হচ্ছে আমরা ফিজিওলজি, মানে পরবর্তী 45টি প্রশ্ন থাকে আমাদের ফিজিওলজি। এই ফিজিওলজিতে আমাদের যে প্রশ্নগুলো থাকে, সেখানে থাকে হচ্ছে জেনারেল ফিজিওলজি প্রিন্সিপাল, যে সেখানে থাকে 15টি প্রশ্ন, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, জেনিটো ইউরিনারি সিস্টেম, ইউরিনারি সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম এবং নিউরোলজিক্যাল সিস্টেম। এই যে প্রতিটি সিস্টেমে থাকে 5টি করে প্রশ্ন। এখানে থাকে 5 × 6 30টি, আর জেনারেল ফিজিওলজি থেকে থাকে 15টি। টোটাল তাহলে কত? 45 প্রশ্ন। তাহলে আপনি যখন ফিজিওলজি পড়বেন আপনি কিন্তু 45 মার্কস ক্যারি করতে পারবেন।
আর অ্যানাটমিতে কত ক্যারি করতে পারবেন? অ্যানাটমিতে আপনি ক্যারি করতে পারবেন 75 মার্কস। তারপর আমরা যদি প্যাথোলজিতে দেখি, এই প্যাথোলজিতে আমাদের থাকে হচ্ছে 37টি প্রশ্ন। এই 37টি প্রশ্নের মধ্যে জেনারেল প্যাথোলজিক্যাল প্রিন্সিপল, সেখানে হচ্ছে আমাদের থাকে 9টি প্রশ্ন। তারপর হচ্ছে আমাদের ইমিউনোলজি, এই ইমিউনোলজি থেকে থাকে হচ্ছে আমাদের 2টি, সরি, হেমাটোলজি থেকে থাকে হচ্ছে 2টি, ক্লিনিক্যাল কেমিস্ট্রি থেকে থাকে 2টি, এবং হচ্ছে নিউপ্লাসিয়া এবং অঙ্কোলজি থাকে 2টি। এই হচ্ছে আমাদের প্যাথোলজি। প্যাথোলজি এরপর আরো যা কিছু সিস্টেমেটিক প্যাথোলজি থাকে, অর্থাৎ প্যাথোলজি যে 37টি প্রশ্ন, এখানে জেনারেল প্যাথোলজি আমরা দেখে নিলাম। সিস্টেমিক প্যাথোলজি যদি আমরা চিন্তা করি, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেমের যে বিভিন্ন ডিজিজ গুলো নিয়ে, এই ডাইজেস্টিভ সিস্টেম, যেমন ডাইজেস্টিভ সিস্টেম থেকে কি হতে পারে, আপনার জিস্টের প্যাথোলজি যেতে পারে, অথবা হচ্ছে কার্সিনোমা স্টোমাকের একটা প্যাথোলজি চাইতে পারে, অথবা হচ্ছে আপনার কার্সিনোমা রেকটাম এটার কোনো প্যাথোলজি চাইতে পারে, এ জাতীয় প্রশ্নগুলো হয়। জেনিটোউরিনারি সিস্টেম, তারপর হচ্ছে সেন্ট্রাল অ্যান্ড পেরিফেরাল নিউরোলজিক্যাল সিস্টেম, যেমন নিউরোফাইব্রোমা, এখানে কোন কোন ফ্যাক্টর কাজ করে, অথবা স্কিন ক্যান্সার, এরপর লিম্ফোরেটিকুলার সিস্টেম, মাস্কুলোস্কেলেটাল সিস্টেম, এই যে চ্যাপ্টার গুলো, এগুলো থেকে দেখা যায় যে ইউজুয়ালি 2টা করে প্রশ্নটা থাকে। এই সিলেবাসটা কিন্তু আমার রয়্যাল কলেজের সিলেবাস, এবং তারা ইউজুয়ালি প্রশ্নগুলো মেনটেন করার চেষ্টা করে। তারপর এন্ডোক্রাইন গ্ল্যান্ড, ব্রেস্ট, যেমন ব্রেস্ট থেকে থাকতে পারে যে BRCA1 ওর BRCA2 নিয়ে, অথবা ER PR, অথবা হার্ট যে রিসেপ্টর, এগুলো নিয়ে থাকতে পারে, অথবা ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি বা এর প্যাথোলজি, কখন কোন ধরনের নিউপ্লাসিয়া পেতে পারি, এই ধরনের প্রশ্নগুলো থাকে। তো এই হচ্ছে আমাদের ব্রেস্ট রিলেটেড প্যাথোলজি, বা অথবা আমাদের সিস্টেমিক প্যাথোলজি, কার্ডিওভাস্কুলার, রেসপিরেটরি, ডাইজেস্টিভ, কোথাও কোথা থেকে কয়টা করে প্রশ্ন থাকে, এটা হচ্ছে আমাদের মানবন্টন। তারপর হচ্ছে আমাদের ফার্মাকোলজি। আমরা যারা হচ্ছে বাংলাদেশি ডিগ্রির জন্য পড়াশোনা করি, আমরা জানি যে আমাদের সার্জারিতে আমাদের FCPS বলি আর MS বলি, দুই ক্ষেত্রে আমাদের ফার্মাকোলজি একটু বেশি প্রশ্ন এসে থাকে। তবে MRCS এ সাধারণত আমাদের 8টি প্রশ্ন এসে থাকে, এবং এগুলো অনেকটা সুপারফিশিয়াল টাইপের। তারপর মাইক্রোবায়োলজি হচ্ছে আমাদের FCPS এর জন্য বেশি গুরুত্বপূর্ণ। এম MS এ তো অনেক বেশি আসে, কিন্তু আমাদের MRCS এ আছে আমাদের 60টি প্রশ্ন। এগুলো বিভিন্ন ক্যাটাগরি অনুসারে আসে, যেগুলো আমরা অন্যদিন মাইক্রোবায়োলজি বা ফার্মাকোলজি নিয়ে কথা বলবো, ওই দিন আমরা ডিটেলস আলোচনা করব। তারপর হচ্ছে আমাদের যে ইমাজিং, আমরা জানি MRCS পরীক্ষার একটা বিশেষত্ব হলো এখানে কিছু ছবি থাকে। সেই ছবি কিন্তু দেখে আপনাকে ডায়াগনোসিস করতে হয়। এখানে আপনাকে সাধারণত এখানে 5টা ইমেজিং থাকে, এবং আমাদের যে বিভিন্ন ইনভেস্টিগেশন আমরা বলি, সেই ইনভেস্টিগেশনের যে ডাটা ইন্টারপ্রিটেশন, এই ডাটা ইন্টারপ্রিটেশনের এখানে আমাদের থাকে হচ্ছে 60টি প্রশ্ন। এই যে 60টি প্রশ্ন, এই সব কিছু মিলেই হচ্ছে আমাদের পেপার 1। অর্থাৎ ডাটা ইন্টারপ্রিটেশন আপনাকে বিভিন্ন ডাটা দিয়ে দিবে, যে হচ্ছে আমরা এখানে AFPর মান এত পাই, অথবা সেরাম CEA বা সেরাম ইলেকট্রোলাইটে এই অ্যাবনর্মালিটি পেয়েছি, বা আমরা হচ্ছে হিস্টোপ্যাথোলজিতে এটা পেয়েছি, এটা কি হবে। এই ধরনের প্রশ্নগুলো আমরা পাই সাধারণত 3টি। এই যে সবকিছু আমাদের অ্যানাটমি গেল, ফিজিওলজি গেল, ফার্মাকোলজি গেল, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ইমেজ এবং ডাটা ইন্টারপ্রিটেশন, এই সব কিছু মিলে আমরা কয়টি প্রশ্ন পাবো? 180টি। এবং এই 180টির মধ্যে আমরা যে আমাদের হেডনেকের কয়টি অংশ পেলাম? প্রথমে হচ্ছে 10, পরবর্তীতে আরো প্যাথো এবং ফিজিওলজি মিলে আরো হচ্ছে মোটামুটি 15-16টার মতো হেডনেকে প্রশ্ন থাকে পেপার 1। তারপর যদি আমরা পেপার 2 তে চিন্তা করি, পেপার 2টা আমরা সবাই কি জানি, আমাদের অনেকেরই হচ্ছে পেপার 2তে একটু খারাপ হয়। কারণ কি, এটা ম্যাক্সিমাম হচ্ছে ক্লিনিক্যাল, এই জন্য আপনাকে হচ্ছে বেলি ল্যাব ভিত্তিক পড়াশোনাটা করতে হয়। তার উপর আরো কিছু এক্সট্রা এফোর্ট আপনাকে দিতে হয়। সেই পেপার 2 এর যে 120টি প্রশ্ন, এটা যদি মানবন্টন আমরা জানি, যে এখানে হচ্ছে কমন সার্জিক্যাল কন্ডিশন থেকে থাকে হচ্ছে আপনার 45টি প্রশ্ন। যেমন এখানে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিজিজ থেকে 7টি, তারপর ব্রেস্ট থেকে 3টি, ভাস্কুলার থেকে 4টি, কার্ডিওভাস্কুলার এবং পালমোনারি ডিজিজ থেকে হচ্ছে 4টি, তারপর হচ্ছে জেনেটো ইউরিনারি, জেনেটো ইউরিনারি থেকে 4টি, অর্থোপেডিক থেকে আসে 7টি,
স্কিন থেকে 4টি, এবং স্কিন এবং হেড নেক, তাহলে ওখানে আমরা যে হচ্ছে 16-17টা প্রশ্ন পেলাম, তার সাথে যদি 4টা যোগ করেন তাহলে আমরা এখন থেকে কত পেলাম, হেড নেক থেকে প্রায় 20টি প্রশ্ন থাকে। নিউরোলজি নিউরোসার্জারি থেকে 2টি, এন্ডোক্রাইন থেকে 4টি, তারপর হচ্ছে আমাদের লিম্ফো রেটিকুলার সিস্টেম থেকে কয়টি পাই, 2টি, এবং ক্যান্সার থেরাপি আমরা জানি যে বাংলাদেশে সাধারণত ক্যান্সারের ডিজিজ গুলো নিয়ে খুব বেশি একটা পড়াশোনা হয় না, কিন্তু অঙ্কোলজি কল্যাণে আমরা সেই সাবজেক্টটাও কিন্তু বর্তমানে ওয়েল এস্টাবলিশড। আপনি মেডিকেল অঙ্কোলজি বলেন অথবা সার্জিক্যাল অঙ্কোলজি বলেন, দুইটা সাবজেক্টই মোটামুটি এস্টাবলিশড। সেখান থেকেও থাকে আমাদের 2টি প্রশ্ন। এবং একিউট ইমার্জেন্সি আমরা জানি বাংলাদেশেও একটা একিউট ইমার্জেন্সি সাবজেক্ট বলে একটা সাবজেক্ট শুরু হয়েছে, পাশাপাশি আমাদের সার্জারিতে হচ্ছে ক্যাজুয়ালিটি একটা বিষয়, যেটাতে হচ্ছে এখন এমসিপিএস আছে। সেই সাবজেক্ট রিলেটেডও আসে আমাদের 2টি প্রশ্ন। তারপর যদি আমরা যাই প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, সেখানে থাকে হচ্ছে আমাদের 7টি প্রশ্ন। তারপর ইন্ট্রা অপারেটিভ এবং পেরি অপারেটিভ, পোস্ট অপারেটিভ। তাহলে দেখেন অপারেশন রিলেটেড আমরা কত প্রশ্ন পাই এখানে হচ্ছে, অর্থাৎ প্রায় 22টি প্রশ্ন আমরা পেয়ে থাকি অপারেশন রিলেটেড, অর্থাৎ প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট, ইন্ট্রা অপারেটিভ, পেরি অপারেটিভ এবং পোস্ট অপারেটিভ। অর্থাৎ এই যে সামগ্রিক বিষয় অপারেশন রিলেশন রিলেটেড, সেখানে আমরা পাই 22টি প্রশ্ন। নিউট্রিশনাল ম্যানেজমেন্ট, সেখানে হচ্ছে 2টি। এরপর হচ্ছে ব্লাড প্রোডাক্ট নিয়ে থাকে যে, অর্থাৎ আরবিসি আমরা কখন, এফএপি কখন দিই, অথবা ওয়ারফেরিন পাচ্ছি পেশেন্টটাকে হচ্ছে আমরা কখন ইয়া করব, কিভাবে আমরা এমার্জেন্সিতে, এই জাতীয় ব্লাড প্রোডাক্ট নিয়ে এখানে থাকে হচ্ছে আমাদের 3টি প্রশ্ন। কোয়াগুলেশন, ডিবিটি, এম্বোলিজম, এগুলো নিয়ে থাকে 3টা প্রশ্ন। এবং এন্ডোক্রাইন ডিসঅর্ডার নিয়ে মোটামুটি বলা যায় যে আমাদের 5টা প্রশ্ন এসে থাকে। তারপর হচ্ছে আমাদের ট্রমা। ট্রমা রিলেটেড থাকে হচ্ছে একটা ভালো একটা প্রশ্ন, সেটা হচ্ছে প্রায় 30টি প্রশ্ন। সেই ট্রমাতে হচ্ছে আমাদের এখানেও হেড নেকের একটা ফ্র্যাকচার বা বেসেল ইনজুরি এগুলোও মাঝে মধ্যে চলে আসে। এখানে হচ্ছে জেনারেল ট্রমা, সেটা হচ্ছে 4টি, শক থেকে 2টি, ওন্ড থেকে 4টি, বার্ন থেকে 2টি, ফ্র্যাকচার এন্ড ডিসলোকেশন থেকে 8টি, অর্গান স্পেসিফিক ট্রমা থেকে 10টি। অর্থাৎ আর যখন আপনার আপার লিম্ব লোয়ার লিম্ব পড়বেন, তার সাথে সাথে যদি আপনারা ফ্র্যাকচারটা পড়ে ফেলেন, তাহলে হচ্ছে আপনি এই ক্লিনিক্যালেরও 8 নম্বর আপনি কিন্তু কমন পেয়ে যাচ্ছেন। পাশাপাশি যখন বার্ন চ্যাপ্টারটা পড়েন, এখানে হচ্ছে পেপার টুতেও 2টা ক্লিনিক্যালে আপনি বার্ন প্রশ্ন পেয়ে যাবেন। এবং হচ্ছে ওন্ড বা ইনজুরি সরি, সিলেবাস ধরে ধরে যদি আপনি শেষ করতে পারেন, তবে দেখবেন যে আপনি সহজেই, কারণ এক এক টপিক্সের প্রশ্ন, সব টপিক্সের প্রশ্ন সহজ হবে না, আবার সব টপিক্সের প্রশ্ন কঠিনও হবে না। তাহলে আমরা কিভাবে সফল হব? আমরা তখনই সফল হব যখন আমরা যখন আমাদের প্রিপারেশনটা হবে স্মার্ট এবং হচ্ছে রেগুলার। অর্থাৎ আপনি শুধু পরিশ্রম করলেন কিন্তু আপনি কোনো স্মার্ট ওয়েতে আগালেন না, তবে কিন্তু আপনি সফল হতে পারবেন না। আপনি মোটামুটি পরিশ্রম করেন, মোটামুটি স্মার্ট ওয়েতে আগান, তবে আপনি সফল হতে পারবেন না। আবার পরিশ্রম করলেন না কিন্তু অনেক স্মার্ট পড়াশোনা করলেন, তবেও কিন্তু সহজে সফল হওয়া যায় না। তাহলে আপনি সিলেবাস ধরে ধরে আগাবেন এবং আমাদের দিক নির্দেশনা অনুসারে যখনই আগাবেন, তখনই দেখবেন যে আপনি সহজে সফল হতে পারছেন। তারপর হচ্ছে চিলড্রেন, অর্থাৎ আমাদের যে পেডি সার্জারি, সেখান থেকে থাকে আমাদের মোটামুটি 7টা প্রশ্ন। আর মেডিকো লিগ্যাল অ্যাসপেক্ট অফ সার্জিক্যাল প্র্যাকটিস, যেগুলো সাধারণত ইউকে ভিত্তিক, সেখানে থাকে হচ্ছে আমাদের 3টা প্রশ্ন। তো এই যে আমরা 300টি প্রশ্ন একটু অ্যানালাইসিস করলাম, সেখানে আমরা দেখলাম যে আমাদের যতগুলো সাবজেক্ট আছে, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথো, মাইক্রো, ফার্মা, ইভেন আমাদের ক্লিনিক্যাল, হোক সেটা ট্রমা, হোক সেটা জিএটি, হোক সেটা জেনিটোইউরিনারি, অথবা হচ্ছে আমাদের বার্ন, অথবা সার্জিক্যাল প্র্যাকটিসের যে কমন ইস্যুগুলো, সেগুলো কিন্তু আমাদের বরাবরই থাকে। তো আপনি যখন প্রতিটা সেগমেন্ট খেয়াল করে পড়বেন, তখন হচ্ছে আপনার প্রতিটা সেগমেন্টে কমন জিনিসগুলো যখন আপনার জানা থাকবে, তখনই হচ্ছে আপনি সহজে সফল হতে পারবেন। এই সফলতার জন্য আপনারা অবশ্যই সিনিয়রদের যখন গাইডলাইন নেবেন, তখন প্রিপারেশনটা আরো সহজ হয়ে যায়, কারণ বই পড়ে অনেক শেষ করা যায়, কিন্তু যখন আপনি কারোর গাইডেন্সে থাকেন, তখন হচ্ছে আপনি অল্প সহজে ভালো একটি প্রিপারেশন নিতে পারেন। তো চলুন আমরা হচ্ছে আজকে হেড নেক নিয়ে কয়েকটি প্রশ্ন একটু আলোচনা করি, যে হেড নেকের প্রশ্নগুলো কেমন হয়, বা হচ্ছে আপনারা দুই একটা প্রশ্ন যখন আলোচনা করব, তখন আমরা বুঝতে পারবো যে
এখন প্রশ্নের প্যাটার্নটা এমন হয়, যেমন বিগত একটি প্রশ্ন, সেটি যদি আমি আপনাদের বলি, যে যেমন আমাদের জানুয়ারি 2021-এ এসেছিল, এ 66-year-old man is known patient with left sided thoracic spinal meningioma, অর্থাৎ লেফট সাইডে ওনার একটা মেনিনজিওমা হয়েছে, প্রেজেন্ট উইথ সাজেস্টিভ অফ ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম। দ্য ক্লিনিক্যাল ফাইন্ডিংস অফ ইনক্লুড হুইচ অফ দ্য ফলোইং। তো আপনি যখন একটা প্রশ্ন পড়বেন, তারপর দেখবেন যে এই বিশাল একটা হচ্ছে আপনার কাছে অপশন রয়েছে, তখন পুরো প্রশ্নটা পড়া কিন্তু আপনার জন্য জটিল হয়ে যায়। তখন হচ্ছে আপনি প্রশ্নটা একটু ভালো করে পড়বেন যে এখানে কি বলেছে। এখানে আমাদের বলেছে ব্রাউন সিকুয়ার্ড সিনড্রোম, এবং এটা কোন সাইডে, লেফট সাইডে। তখনই আপনার মাথায় আনতে হবে যে এই সিনড্রোমে কি হয়, এবং হচ্ছে এটা কোন সাইডে কি হয়। চলেন আমরা যখন এমসিকিউ গুলো দেখবো, এখানে বলেছে কি, লেফট সাইডে উইকনেস, লেফট সাইডে প্রোপ্রিওসেপশন অ্যান্ড ভাইব্রেশন লস, আর রাইটে বলেছে হচ্ছে লস অফ পিনপ্রিক সেন্সেশন এবং টেম্পারেচার। তারপর হচ্ছে আবার দেখেন, লেফট সাইডে উইকনেস, রাইট সাইডে প্রোপ্রিওসেপশন অ্যান্ড ভাইব্রেশন লস, এবং হচ্ছে লেফট সাইডে লস অফ পিনপ্রিক সেন্সেশন, অর্থাৎ যে এই দুইটা হচ্ছে অপশন বি তে চেঞ্জ হয়েছে। এখানে বলা হচ্ছে, এখানে আবার উইকনেসের সাইডটা চেঞ্জ হয়ে গেছে, এখানে বলেছে কি, রাইট সাইডে উইকনেস, লেফট সাইডে প্রোপ্রিওসেপশন এন্ড ভাইব্রেশন লস, এবং হচ্ছে রাইট সাইডে লস অফ পিন প্রিক সেন্সেশন। ডিতে বলেছে রাইট সাইডে উইকনেস, রাইট সাইডে ভাইব্রেশন লস, এবং লেফট সাইডে পিন প্রিক সেন্সেশন লস। তারপর ইতে বলেছে রাইট সাইডে উইকনেস, রাইট সাইডে প্রোপ্রিওসেপশন ভাইব্রেশন লস, অর্থাৎ এখানে সবই বলেছে রাইট সাইডে। তো এখানে সবই রাইট হবে, নাকি হচ্ছে রাইট লেফট কম্বিনেশন হবে? যদি এই তিনটা যে রাইট লেফট কম্বিনেশন, কোন তিনটা হবে? আপনারা চ্যাট বক্সে দেখি তো, লেখেন তো কি হবে এটা আনসার। এই তো, আমরা জানি যখন একটা আমাদের এই ভার্টিব্রা ইনজুরি হয়, অর্থাৎ আমাদের এ ধরনের ব্রাউন সিগার সিনড্রোম হয়, তখন আপনারা যদি আমাদের যে স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডকে যদি আপনি ভাগ করেন, অর্থাৎ হেমিসেকশন করেন, আমাদের সেম সাইডে ম্যাক্সিমাম জিনিস লস হয়, শুধু দুইটা জিনিস অপোজিট সাইডে লস হয় ডিউ টু ডিকাসেশন। সেই অপোজিট দুইটা কি? সেটা হচ্ছে টেম্পারেচার, এবং হচ্ছে পিন প্রিক সেন্সেশন। তাহলে যেহেতু আমাদের যদি প্রশ্নে বলে থাকে রাইট সাইড, তাহলে রাইট সাইডে যদি ইনজুরি হয়, রাইট সাইডে সব লস হবে, এবং হচ্ছে লেফট সাইডে টেম্পারেচার এবং পিনপ্রিক লস হবে। আর যদি আমাদের ইনজুরি হয় লেফট সাইডে, তাহলে হচ্ছে আমাদের লেফট সাইডে সব ইনজুরি হবে, এবং হচ্ছে আমাদের রাইট সাইডে টেম্পারেচার এবং পিনপ্রিক সেন্সেশন লস হবে। তাহলে চলেন আমরা মিলাই। এখানে আমাদের অপশনে ছিল লেফট সাইডে ইনজুরি, তাহলে লেফট সাইডে যেহেতু ইনজুরি, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে আমরা কি জানি, অপোজিট সাইডে লস হবে টেম্পারেচার এবং পিনপ্রিক সেন্সেশন। পিনপ্রিক সেন্সেশন এবং টেম্পারেচার এটা হবে রাইটে, তাহলে এটা আমরা একটা অপশনে আসে। এবং এখানে হচ্ছে পিনপ্রিক সেন্সেশন লস কোথায় বলছে, রাইটে। তাহলে অর্থাৎ আমাদের এ এবং সি এর মধ্যে হবে, অথবা ই এর মধ্যে হবে। তারপর আমরা জানি এই দুইটা বাদে বাকি যা আছে সব হচ্ছে সেম সাইডে। তাহলে দুইটা যেহেতু লেফট সাইডে আমাদের ইনজুরি, তাহলে এটা হচ্ছে লেফট সাইডে উইকনেসও হবে আমাদের লেফট সাইডে, বাকি যে সেন্সেশন এগুলো হচ্ছে আমাদের লেফট সাইডে লস হবে। এখানে দেখেন রাইট রাইট লেফট কম্বিনেশন দিয়েছে, তাই এটা হবে না। এখানে দুইটাই রাইট দিয়েছে, এটাও হবে না। তাহলে আমাদের আনসার হচ্ছে এ। এবং এটা আমাদের জানুয়ারিতে এসেছিল, এবং দেখা যায় প্রতি বছর প্রতি সেশনেই এই টপিকটা থেকে একটা করে প্রশ্ন থাকে। জানুয়ারি 24-এ এরকম একটা প্রশ্ন এসেছিল। আবার দেখেন, এ 32-year-old ম্যান প্রেজেন্ট উইথ লস অফ মোটর ফাংশন অন দ্য সেম সাইড অফ ইনজুরি অ্যান্ড লস অফ পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন অন দ্য অপোজিট সাইড। অর্থাৎ আমরা একটু এই যেটা বলেছিলাম, সেম সাইডে কি হবে, উইকনেস হবে। এই যে এখানে তাহলে কি কি বোঝাইছে এটা দিয়ে, মোটর ফাংশন। এবং হচ্ছে আমরা কি বলেছিলাম,
পেইন এবং টেম্পারেচার হবে অপোজিট সাইডে, এবং এটাও কি বলেছে, অপোজিট সাইডে। তাহলে এটা ডায়াগনোসিস আমাদের কি হবে বলেন তো? হ্যাঁ, আপনাদের আনসার সঠিক হয়েছে, এটাও সেম, যে এটা হচ্ছে আমাদের কমপ্লিট স্পাইনাল কর্ড ট্রান্সাকশন হবে না, এন্টিরিয়র কর্ড সিনড্রোম হবে না, সেন্ট্রাল কর্ড সিনড্রোম হবে না, ব্রাউন সিকট সিনড্রোম, এটাই হচ্ছে আমাদের আনসার, পোস্টেরিয়র কর্ডও হবে না। তাহলে আমাদের আনসার হচ্ছে কি? আনসার হচ্ছে ডি। অর্থাৎ আপনার রাইট বা লেফট না থেকে এখানেও বলতে পারে যে ইপসিল্যাটারাল মোটর লস, এবং হচ্ছে কন্ট্রাল্যাটারাল, সেখানে হচ্ছে পেন এন্ড টেম্পারেচার লস। সেপ্টেম্বরে এবার আমরা যাই। সেপ্টেম্বরেও দেখেন প্রায় সেম প্রশ্নই এসেছে। দেখেন, এর 23-year-old মেল সাস্টেন্ড thoracic trauma এবং হেমিসেক্টিং অফ দ্য কর্ড, উইথ হোয়াট প্যাটার্ন অফ উইকনেস উইল হি শো বিলো দ্য সেন্সেশন। তাহলে এবার আপনারাই বলেন, আমাদের হচ্ছে সেম সাইডে কি কি লস হয় এবং অপোজিটে কি লস হয়? হ্যাঁ, আপনাদের আনসার গুলো সঠিক হচ্ছে। এই যে দেখেন, ইপসিল্যাটারাল মোটর, ইপসিল্যাটারাল প্রোপ্রিওসেপশন লস হয় আমরা জানি, কন্ট্রাল্যাটারালে শুধু দুইটা জিনিস লস হয়, সেই দুইটা কি? পেন এবং টেম্পারেচার। আমরা প্রথমে খেয়াল করব যখন এই ধরনের প্রশ্ন আসবে, পেন এবং টেম্পারেচার কোথায় আছে। পেন এবং টেম্পারেচার যখন কন্ট্রাল্যাটারাল পাবো, তখন হচ্ছে আমরা ওই অপশনটা প্রথমে আগাবো। এখানে ইপসিলেটারাল পাবো, আগাবো না, ইপসিলেটারাল আগাবো না, ইপসিলেটারাল আগাবো না, এ এবং ডি। তারপর আমরা দেখব বাকি সব হচ্ছে ইপসিলেটারাল। এখানে ইপসিলেটারাল, এখানে ইপসিলেটারাল, এখানে কন্ট্রাল্যাটারাল, তাই বাদ, এখানে ইপসিলেটারাল একটা ঠিক ছিল কিন্তু আরেকটা ক্রস। তাহলে আমাদের এখানেও আনসার কি হচ্ছে? এখানে আনসার হচ্ছে প্রথমটা, আনসার হচ্ছে এ। অর্থাৎ আমরা জানি এই যে আমাদের এমআরসিএস এ কিন্তু প্রচুর প্রশ্ন রিপিট হয়। রিপিট বলতে আপনি হুবহু অপশনটা হয়তো পাবেন না, প্রথম প্রশ্ন যদি বলে যে রাসেল, দ্বিতীয় প্রশ্ন হয়তো বলতে পারে যে রাতুল, এ ধরনের, অথবা একটু লাইনটা এদিক সেদিক হয়, সরাসরি রাইট সাইড বা লেফট সাইড না বলে ইপসিলেটারাল কন্ট্রাল্যাটারাল এটা বলতে পারে, বা অপোজিট সাইড সেম সাইড এভাবে বলতে পারে, কিন্তু আপনার হচ্ছে প্রশ্নের প্যাটার্ন কিন্তু প্রায় সেমই থাকে, এবং দেখা যায় যে 300টার মধ্যে আপনার প্রায় 150টার মতো প্রশ্ন প্রায় সেম হুবহু টপিক থেকে পেয়ে থাকতে পারেন। তো আপনি যখন এইভাবে প্রিপারেশন নেবেন, তখন দেখবেন যে আপনার পড়াটাও খুব স্মার্ট ওয়েতে আগাবে, অল্প সময়ে আপনি পড়াটা গোছাতে পারবেন, এবং আপনার রেজাল্টও ভালো হবে। অর্থাৎ আমরা 3টা সেশন, জানুয়ারি, এপ্রিল, সেপ্টেম্বর, 3 সেশনই আমরা দেখলাম যে একই প্রশ্ন বিভিন্নভাবে এসেছিল। এই যে নার্ভ রিলেটেড হেড নেকের, এখান থেকে আরেকটা হেড নেক আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ফোটোলজি, যেটাকে আমরা বলি, এই কোন আমাদের ফোরামেন দিয়ে কি যায়, কোন নার্ভ যায়, কোথায় ইনজুরি হলে কি হয়, এরকম প্রশ্ন কিন্তু আমাদের প্রতিবারই এসে থাকে। এই যে যখন আমরা জানি, আমরা এটা পড়ি যে কোথা থেকে কি যায়, আমরা জানি অলফ্যাক্টরি নার্ভ, এরপর হচ্ছে অপটিক নার্ভ যায় অপটিক ক্যানেল দিয়ে, তারপর হচ্ছে আমাদের সুপিরিয়র অরবিটাল ফিশার, সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে কি যায়, আপনি হচ্ছে 3, 4, বি 1, বি 2, তারপর হচ্ছে আমাদের বি 3 যায় হচ্ছে ফোরামেন ওভালি, ফোরামেন স্পাইনোসাম দিয়ে কি যায়, মিডল মেনিনজিয়াল আর্টারি, তারপর হচ্ছে আমাদের 7 এবং 8, 7 এবং 8 কোথা দিয়ে যায়, ইন্টারনাল অকস্টিক মিয়েটাস দিয়ে, তারপর হচ্ছে আমাদের 9, 10, 11, এটা কোথা দিয়ে যায়, জুগুলার ফোরামেন দিয়ে, এবং হাইপোগ্লোসাল ক্যানেল দিয়ে যায় আমাদের হাইপোগ্লোসাল নার্ভ, তাই না? এই হচ্ছে আমাদের সেই নার্ভের ইয়াটা। এখানে কিন্তু আমি বলি, এমআরসিএস এ কি হয়, হুবহু কিন্তু আপনার প্রশ্নটা থাকবে না। হয়তো কোনো একটা বলবে যে এই ইনজুরি, মানে এই স্ট্রাকচার ইনজুর্ড হয়েছে, তাহলে কোন ফোরামেনে প্রবলেম হয়েছে, অথবা বলবে ব্রেনে হচ্ছে আপনার এখানে গুলি লেগেছে, আপনি এই সিমটমটা পেয়েছেন, কোথায় গুলি লেগেছে। অর্থাৎ হয়তো আপনার ফেসিয়াল নার্ভের ডিস্ট্রিবিউশন কোথাও একটা প্রবলেম বলবে, তারপর বলবে যে কোন ফোরামেনটা প্রবলেম হয়েছে, আপনি অবশ্যই বলবেন কোনটা, ইন্টারনাল অকস্টিক মিয়েটাস। অথবা বলতে পারে মেন্ডিবুলার নার্ভের কোনো একটা কিছু বলে যে এই নার্ভটা কোন ফোরামেন দিয়ে আসে,
অথবা কোন ফোরামেনে প্রবলেম হলে এই সিমটমটা আমরা পাবো। তাহলে কি দিব আনসার? আনসার দিব ফোরামেন ওভালি। এইভাবে কিন্তু প্রশ্নটা আসে। চলুন আমরা একটু প্রশ্ন একটা দেখি, যে আমাদের এপ্রিল 24-এর প্রশ্ন। ডিউরিং দ্য ইনজুরি অফ এ নার্ভ পাসিং থ্রু দ্য ফোরামেন ওভালি। অর্থাৎ ফোরামেন ওভালি দিয়ে একটা নার্ভ যাচ্ছে, সেখানে হচ্ছে একটা ইনজুরি হলো। হুইচ মাসল উইল নট বি এফেক্টেড ইন ক্লোজিং দ্য মাউথ। অর্থাৎ মুখ যখন আমরা বন্ধ করব তখন হচ্ছে কোনটা এফেক্টেড হবে না। অর্থাৎ নার্ভ যখন ফোরামেন ওভালি দিয়ে যাচ্ছিল, এটা ইনজুরি হয়েছে, কোনটা হবে না? এখানে আছে টেম্পোরালিস, মেলসেটার, বাক্সিনেটর, মিডিয়াল টেরিগয়েড, ল্যাটেরাল টেরিগয়েড। আপনি যদি খুব বেশি নাও জানেন, এখানে কিন্তু আপনি সহজে একটা ট্রিক্স খেটে আনসার করতে পারেন। সেটা কি? আপনি দেখেন, মেসেটার, টেম্পোরালিস, মিডিয়াল টেরিগয়েড এবং ল্যাটেরাল টেরিগয়েড, এগুলো কি ধরনের মাসল? এটা হচ্ছে আমরা জানি মাসল অফ মেস্টিকেশন। আর বাক্সিনেটর কি ধরনের মাসল? এটা হচ্ছে মাসল অফ ফেসিয়াল এক্সপ্রেশন। ঠিক না? তাহলে আপনি এইভাবেই কিন্তু আনসার করতে পারেন। আমরা জানি মাসল অফ মেস্টিকেশন যেগুলো, তাদেরকে কে সাপ্লাই দেয়? তাদেরকে দেয় হচ্ছে ক্রেনিয়াল নার্ভ 5। তারও কোন ব্রাঞ্চ? অর্থাৎ ট্রাইজেমিনাল নার্ভের যে তিনটা ব্রাঞ্চ, অপথলমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার, সেই ম্যান্ডিবুলার ব্রাঞ্চ। অপরদিকে ফেসিয়াল নার্ভ হচ্ছে আমাদের সকল ফেসিয়াল এক্সপ্রেশনের। তাহলে আমাদের এখানে আনসার হবে কোনটা? আনসার হবে সি। এই যে ফটোলজি থেকে প্রতিবারই আপনি একটা বা দুইটা প্রশ্ন পেয়ে যাবেন, এবং নার্ভ থেকে প্রশ্ন কিন্তু অনেক থাকে। ইভেন আপার লিম্ব, লোয়ার লিম্বের প্রশ্নগুলো অনেক থাকে। আপনি যখন এভাবে পড়বেন তখন দেখবেন যে আপনার প্রশ্নগুলো আয়ত্ত হয়ে যাচ্ছে। এমআরসিএস প্রিপারেশন আরেকটা বড় সুবিধা বা অসুবিধা যাই বলেন, আপনি কিন্তু হুবহু প্রিপারেশন নিয়ে হুবহু প্রশ্ন পাবেন না। সেখানে কিন্তু আপনাকে একটু টেকনিক্যালি অথবা একটু ক্লিনিক্যাল ওরিয়েন্টেড প্রশ্ন আসে, যার কারণে হচ্ছে আপনার প্রচুর প্র্যাকটিস করতে হয়। সেই প্র্যাকটিস যদি আপনি না করে যান, তাহলে হুট করে গেলে কিন্তু আপনি সফল হওয়ার চান্সটা কিন্তু কমে যায়। এই জন্য আপনার যারা পরীক্ষার্থী আছেন বা আপনাদের যাদের এমআরসিএস দেওয়ার প্ল্যান আছে, আমি বলবো মেইন পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই প্রচুর পরীক্ষা দিবেন। যে প্ল্যাটফর্মে পরীক্ষা দেন প্রচুর পরীক্ষা দিবেন। তখন হচ্ছে প্র্যাকটিসের ফলে আপনার সেই ক্লিনিক্যাল আইটা কিন্তু ডেভেলপ করে। যেমন আমরা বলে থাকি কি, রুগী দেখার মাধ্যমে ক্লিনিক্যাল আই ডেভেলপ করে, যে অনেক স্যাররা আমরা বলি যে চেহারা দেখে ডায়াগনোসিস করে ফেলা, আসলে কিন্তু এটা অভিজ্ঞতা ছাড়া কিন্তু হয় না। তো তারা জানে, বা আমরাও দেখবেন যে যখন কোনো পরীক্ষা দিতে যাই বা কোনো রোগী প্রেজেন্ট করি, যে স্যাররা এমন জায়গাটায় ধরে যে জায়গাটা আমি ভুল করি। আসলে স্যাররা যেমন দেখতে একটু অভ্যস্ত হয়ে গেছে যে স্যাররাও কোথায় ভুল করতো বা স্টুডেন্টরা কোথায় ভুল করে, তেমনি হচ্ছে এই যে আপনার অভিজ্ঞতাটা, এই অভিজ্ঞতা কিন্তু আপনার প্র্যাকটিস ছাড়া হবে না। তো আপনি যেই টপিকসই পড়েন, সাথে সাথে ওইটা যখন প্রচুর প্রশ্ন সলভ করবেন, তখন দেখবেন যে আপনি সেই ক্লিনিক্যাল আইটা ডেভেলপ করে গেছে। নার্ভ নিয়ে যেহেতু কথা হচ্ছিল, চলুন আমরা নার্ভ নিয়ে আরেকটা প্রশ্ন দেখে থাকি। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ। অর্থাৎ ফেসিয়াল নার্ভের ব্রাঞ্চ থেকে এখানে প্রশ্নটা এসেছিল, যে টেম্পোরাল, বাক্কাল, জাইগোমেটিক, মেক্সিলারি, সার্ভাইকাল। এটা ছিল আমাদের সেপ্টেম্বরের একটি প্রশ্ন। আমরা জানি ফেসিয়াল নার্ভ কোথায় এসে ব্রাঞ্চ হয় বলেন তো? 5টা ব্রাঞ্চে, টার্মিনাল ব্রাঞ্চে বিভক্ত হয়। হ্যাঁ, পেরোটিড গ্ল্যান্ডে। এখানে এসে 5টা ব্রাঞ্চ দেয়, আমরা যেটা এই 5টা আঙ্গুল দিয়ে মনে রাখি। কি কি? টেম্পোরাল, জাইগোমেটিক, বাক্কাল, মার্জিনাল ম্যান্ডিবুলার এবং সার্ভাইকাল। কি কি সেগুলো? টেম্পোরাল, জাইগোমেটিক, বাক্কাল, মার্জিনাল ম্যান্ডিবুলার এন্ড সার্ভাইকাল। তাহলে এবার ঝটপট আনসার দিয়ে ফেলেন, এটা কি হবে? আনসার হবে মেক্সিলারি নার্ভ। অর্থাৎ আমরা জানি মেক্সিলারি কার ব্রাঞ্চ? ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ, অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। তাহলে আমাদের আনসার হচ্ছে ডি। অর্থাৎ আপনি হেড নেক থেকে দেখবেন যে নার্ভ রিলেটেড প্রশ্নটাই একটু বেশি থাকে। তারপরে যে আমরা একটু পড়তেছিলাম যে এমব্রায়োলজিতে থেকে কমপক্ষে এর মধ্যে হেড নেক থেকে একটা কমপক্ষে থাকতে হবে, দেখেছিলাম না? তো চলেন এমব্রায়োলজির একটা প্রশ্ন আমরা একটু দেখি। এমব্রায়োলজির প্রশ্ন এই ছবিটার সাথে পরিচিত নাই আমার মনে হয় না এমন কেউ আছে। এটা হচ্ছে আমাদের কি? ফেসিয়াল ডেভেলপমেন্ট। এবং এটা খুব সহজে আমরা মনে রাখতে পারি। অর্থাৎ এই যে আমাদের ফেসটা, এখানে আমাদের কয়টা প্রমিনেন্স থাকে? 5টা। একটা হচ্ছে আমাদের ফ্রন্টাল প্রমিনেন্স,
এরপর একটা হচ্ছে মেক্সিলারি প্রমিনেন্স, একটা হচ্ছে আমাদের ম্যান্ডিবুলার প্রমিনেন্স, একটা হচ্ছে মিডিয়াল নেজাল, আর একটা হচ্ছে ল্যাটেরাল নেজাল। আপনি যখন ইয়া পড়বেন সেটা কিন্তু আপনি নাম দিয়ে মনে রাখতে পারবেন। ফ্রন্টাল প্রমিনেন্স, ফ্রন্টাল বোনস কোথায় থাকে? কপালে। তাহলে অর্থাৎ আপনার মুখের যে সামনের অংশটা, এই সব গঠন করে কে? ফ্রন্টাল প্রমিনেন্স। তারপর মেন্ডিবুলার প্রমিনেন্স আসেন, একদম নিচে আমাদের মেন্ডিবল কই থাকে? এই যে বলে না চাপার জোর অনেক বেশি, এই মেন্ডিবলে। সেই মেন্ডিবুলার প্রমিনেন্স হচ্ছে আমাদের লোয়ার লিপ তৈরি করে। মেক্সিলা, মেক্সিলারি বোনস কই থাকে? এই যে আমাদের চিক্সে। তাহলে হচ্ছে আমাদের চিক্স এবং হচ্ছে মেক্সিলারি রিজনটা, এটা তৈরি করে কে? আমাদের মেক্সিলারি প্রমিনেন্স। তারপর মিডিয়াল নেজাল এবং ল্যাটারাল নেজাল, এটা নিয়ে আমাদের অনেক সময় কনফিউশন হয়। আপনি নাককে সোজা তিন ভাগে ভাগ করবেন, ভাগ করে মাঝখানে যে অংশটা একদম ফিল্ট্রাম অফ আপার লিপ পর্যন্ত, সেটা হচ্ছে আমাদের মিডিয়াল নেজাল প্রমিনেন্স। তার দুই পাশে আলা অফ নোজ এবং হচ্ছে নোজের যে ল্যাটারাল পার্ট, সেটা হচ্ছে আমাদের ল্যাটারাল নেজাল প্রমিনেন্স। এইভাবে যখন পড়বেন এবং মেক্সিলার উপরে বা নোজের উপরে পুরাটাই হচ্ছে আমাদের ফ্রন্টাল প্রমিনেন্স, তাহলে আশা করি আর কোনো ভুল হবে না। চলুন আমাদের হেড নেক এমব্রিওলজিতে কি প্রশ্ন এসেছিল একটা প্রশ্ন দেখি। রিসেন্ট, খুব কাছাকাছি সময়ের একটি প্রশ্ন। এ মেল চাইল্ড হ্যাজ ইউনিল্যাটারাল ক্লেফট লিপ, অর্থাৎ তার এক পাশে সমস্যা, অর্থাৎ কি ওর হচ্ছে এই একটা পাশে ওর ডেভেলপমেন্টটা হয় না, এই জায়গাটা ওর ডেভেলপমেন্টটা হয় নাই। এখন দ্য অ্যানোমালি ইজ ডিউ টু ফেলিয়ার অফ ফিউশন অফ দ্য হুইচ প্রসেস, অর্থাৎ কোন প্রসেসের ইয়ার জন্য? এটা কি মেক্সিলারির সাথে মিডিয়াল নেজাল, মেক্সিলারির সাথে ল্যাটারাল নেজাল, না ফ্রন্টালের সাথে নেজাল, না প্যালাটাইনের সাথে প্রসেসের, না মেক্সিলারি প্রসেসের? কার সমস্যা এটা একটু বলবেন, আনসার করেন। যিনি আনসার করতে পারবেন সবার আগে ওনার জন্য রয়েছে এক্সট্রা বোনাস। বলেন। হুম, তাহলে আমরা জানি এই যে ইউনিল্যাটারাল ক্লেফট লিপ, অর্থাৎ আপনি এক পাশে যে ইউনিল্যাটারাল, সেখানে এই যে দেখেন আমরা জানি যে ল্যাটারাল নেজাল প্রমিনেন্স কে তৈরি করে? আলা অফ নোজ। মিডিয়াল নেজাল প্রমিনেন্স তৈরি করে অর্থাৎ ফিল্ট্রাম এন্ড টিপ অফ দ্য নোজ, এবং হচ্ছে পাশ দিয়ে চিক্স তৈরি করে হচ্ছে আপনার মেক্সিলারি প্রমিনেন্স। আর যখন হচ্ছে আপনার সেই মেক্সিলারি প্রমিনেন্স এবং মিডিয়াল নেজাল প্রমিনেন্স আপনার এই ফিউশন হতে ব্যর্থ হবে, ফেলিউর অফ ফিউশন, তখনই হচ্ছে আপনার ক্লেফট লিপ তৈরি হবে। খুবই সহজ প্রশ্ন, ছবিটা জাস্ট একটু খেয়াল রাখবেন, তবেই দেখবেন যে আপনার আনসার সহজেই হয়ে গেছে। ঠিক আছে? পারবেন না? ইনশাল্লাহ সবাই পারবেন। তো আপনাদের দরকার শুধু সাহস করে পরীক্ষাটা দেয়া, তবেই ইনশাল্লাহ আপনাদের রেজাল্ট ভালো হয়ে যাবে। তারপর আমরা আসি, হেড নেকের কিছু অংশ দেখলাম, এমব্রিওলজি দেখলাম, ক্লিনিক্যালি এখানে আমাদের ব্রেন থেকে কিছু প্রশ্ন এসে থাকে। ব্রেন স্পাইনাল কর্ডের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে আমাদের লাম্বার পাংচার। লাম্বার পাংচার যেমন আমরা মেনিনজাইটিসে করে থাকি, অথবা হচ্ছে হেডেকে বা এছাড়া বিভিন্ন অনেক ক্ষেত্রে করে থাকি। সেই লাম্বার পাংচার থেকে আমাদের প্রতিবারই প্রশ্ন থাকে এবং একাধিক প্রশ্ন থাকে, যে কোন পর্যন্ত আমাদের ডুরা ম্যাটার গিয়েছে, কোন পর্যন্ত অ্যারাকনয়েড ম্যাটার গিয়েছে, লেয়ার কি কি আছে, অথবা দেখা যায় যে কোন কোন স্ট্রাকচার আমরা পায়ার্স করি, অথবা হচ্ছে এই ইন্ডিকেশন কি, কন্ট্রা ইন্ডিকেশন কি, এ জাতীয় প্রশ্নগুলো। ঠিক তেমনি এমন একটি প্রশ্ন আমাদের এইবারে জানুয়ারিতে এসেছিল, চলেন সেই প্রশ্নটা দেখে থাকি।
সেখানে বলা হয়েছে এ 37 ইয়ার ওল্ড ম্যান প্রেজেন্ট উইথ সিভিয়ার হেডেক, ফোটোফোবিয়া, নেক স্টিফনেস। আশা করি আপনারা ডায়াগনোস করতে পারছেন। এ লাম্বার পাংচার ইজ পারফর্ম টু ডিটারমাইন ইফ এ সিএসএফ pathogen is involved. Which structure is pierced first by the lumbar puncture needle inside the spinal canal? অর্থাৎ স্পাইনাল ক্যানাল দিয়ে আপনি যখন পাংচার করবেন, প্রথম কি অ্যাডাক্টয়েড ম্যাটার ইনজুর হবে, না ডুরা ম্যাটার পায়ার্স হবে, না এক্সট্রা ডুরাল ফ্যাট হবে, না পোস্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট হবে, না ইন্টারস্পাইনাস লিগামেন্ট হবে? বলেন তো কোনটা? যিনি পারবেন ওনার জন্য আরো এক্সট্রা 10% ভর্তিতে ছাড় পেয়ে যাবেন। এই তো, থ্যাংক ইউ। চলেন এবার আমরা একটু স্ট্রাকচারটা দেখে নিই। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত স্ট্রাকচার, যেখানে দেখেন সবার প্রথমে কে থাকে? সবার প্রথমে থাকে হচ্ছে আমাদের স্কিন। প্রথম আমরা পায়ার্স করব কি স্কিন। স্কিন বেদ করে যখন আপনি যাবেন, সেখানে আপনি কি পাবেন? সাবকিউটেনাস টিস্যু। ঠিক আছে, সেই সাবকিউটেনাস টিস্যুর পর এই যে আমাদের ভায়োলেট কালার একটা স্ট্রাকচার পাচ্ছেন, সেটা কি? সেটা হচ্ছে আমাদের সুপ্রাস্পাইনাস লিগামেন্ট। এগুলো কিন্তু হচ্ছে আমাদের স্পাইনাস প্রসেস। এই হচ্ছে ভার্টিব্রাল বডি, এই হচ্ছে আমাদের ভার্টিব্রাল বডি, মাঝে থাকে এই ক্যানেলটা, ক্যানেলের যে ভার্টিব্রা হচ্ছে, এই হচ্ছে স্পাইনাস প্রসেস গুলো। তাহলে স্পাইনাস প্রসেস গুলোর উপর দিয়ে একটা লেয়ার থাকে, এই লেয়ারটাকে বলা হয় সুপ্রাস্পাইনাস লিগামেন্ট, অর্থাৎ স্পাইনাস প্রসেসের উপরে থাকে। তারপর স্পাইনাস প্রসেসের মাঝেও তো কিছু থাকা লাগবে। স্পাইনাস প্রসেসের মাঝে যেটা, সেটা হচ্ছে ইন্টারস্পাইনাস লিগামেন্ট। তাহলে শুরুতে আমরা পাবো স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, তারপর হচ্ছে সুপ্রাস্পাইনাস লিগামেন্ট, তারপর হচ্ছে ইন্টারস্পাইনাস লিগামেন্ট। অর্থাৎ আপনি এই মাঝের অংশগুলো, দুই স্পাইনের মাঝের অংশটা বেদ করলেন। বেদ করে আপনি তো নিচে যাবেন। নিচে যে যখন যাবেন, তখন ইনফার স্পাইনাস লিগামেন্ট থাকে না, তখন যে লেয়ারটা থাকে আমাদের টাফ স্ট্রাকচার, তাকে আমরা বলি লিগামেন্টাম ফ্লাভাম। কি বলি? লিগামেন্টাম ফ্লাভাম। স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, সুপ্রাস্পাইনাস লিগামেন্ট, ইন্টারস্পাইনাস লিগামেন্ট, লিগামেন্টাম ফ্লাভাম। সেই লিগামেন্টাম ফ্লাভাম ক্রস করে ঠাস করে আমরা ঢুকে পড়বো, তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এপিডুরাল স্পেস। আমরা জানি আমাদের যে স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডের তিনটা লেয়ার। বাইরে থাকে দুরা ম্যাটার, তারপর থাকে হচ্ছে আমাদের অ্যারাকনয়েড ম্যাটার, তারপরে একদম গায়ে লাগে থাকে কি পায়া ম্যাটার। ঠিক না? তাহলে ডুরা ম্যাটারের বাহিরে তাহলে আমরা কি বলবো? এপিডিউরাল স্পেস। এপিডিউরাল স্পেস যখন আমরা ক্রস করব, তারপর আমরা কি পাবো? ডুরা ম্যাটার। সেই ডুরা ম্যাটার ক্রস করার পর আমরা কি পাবো? অ্যারাকনয়েড ম্যাটার। অ্যারাকনয়েড ম্যাটারের পর এই যেখানে সিএসএফ থাকে, সেটাই হচ্ছে আমাদের কোন স্পেস? সাব অ্যারাকনয়েড স্পেস। কোন স্পেসে আমাদের সেই সিএসএফটা থাকে? সেটা হচ্ছে আমাদের সাব অ্যারাকনয়েড স্পেস। এই সাব অ্যারাকনয়েড স্পেস থেকে হচ্ছে আমরা সিএসএফ কালেকশন করি বা সিএসএফ স্টাডি করে থাকি বা সেখানে বিভিন্ন ড্রাগস দিয়ে থাকি। ঠিক আছে? তাহলে এই যে আমাদের লেয়ারটা, এই লেয়ারটা অবশ্যই আপনাকে মুখস্থ রাখতে হবে। স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, সুপ্রাস্পাইনাস লিগামেন্ট, ইন্টারস্পাইনাস লিগামেন্ট, লিগামেন্টাম ফ্লাভাম, এপিডুরাল স্পেস, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, সাব অ্যারাকনয়েড স্পেস। শেষ। আমরা জানি আমাদের এখানে এক্সট্রা যদি বলে থাকি, এখানে কোথায় এসে স্পাইনাল কর্ড শেষ হয়, সেটা হচ্ছে লাম্বার ওয়ান বরাবর। তাহলে চলেন আমরা প্রশ্নটা একটু দেখি, যে কোনটা প্রথম ইয়া করবো। স্কিন আছে? নাই। সাবক্লিনিয়াস টিস্যু আছে? নাই। সুপ্রাস্পাইনাস লিগামেন্ট আছে? নাই। তাহলে এখানে আমাদের কি আছে এরপর লেয়ারটা? সেটা হচ্ছে ইন্টারস্পাইনাস লিগামেন্ট। তাহলে আমাদের আনসার হবে কি? আনসার হবে কি? না, এখানে দেখেন, সরি, এখানে আবার প্রশ্ন আবার টুইস্ট আছে। এই যে আমার মতো এরকম ভুল আপনারা সবাই করে থাকবেন পরীক্ষা হলে। এখানে বলছে হুইচ স্ট্রাকচার পাসড বাই দ্য লাম্বার পাংচার নিডল ইনসাইড দ্য স্পাইনাল ক্যানাল। ইনসাইড দ্য স্পাইনাল ক্যানাল, দেখেন এই প্রশ্নটা, আমরা কিন্তু স্পাইনাল ক্যানালের বাইরে আছি। ডুরা লিগামেন্টাম ফ্লাভাম যখন যাই, তখনও কিন্তু আমরা স্পাইনাল ক্যানালে ঢুকি না। স্পাইনাল ক্যানাল তখনই বলা হয় যখন হচ্ছে আমরা লিগামেন্টাম ফ্লাভাম ক্রস করে এই যে ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়া ম্যাটারের এই জায়গাটার মধ্যে থাকি।
তাহলে এই জায়গায় যখন ঢুকবো, এপিডুরাল স্পেসে তো কোনো পায়ার্স হবে না, এটা ফাঁকা স্পেস। তাহলে আপনি প্রথম যেটা পায়ার্স করবেন সেটা হচ্ছে ডুরা ম্যাটার। তাহলে আমাদের আনসার কি হবে? আনসার হচ্ছে ডুরা ম্যাটার। যেহেতু বলা হয়েছে ইনসাইড দ্য স্পাইনাল ক্যানাল, তাহলে আমাদের আনসার হচ্ছে ডুরা ম্যাটার। ঠিক আছে? এটা কিন্তু আপনারা পরীক্ষা হলে এরকম যদি খেয়াল না করেন, তাহলে কিন্তু জি জি করতে করতে আনসার করে চলে আসবেন। আনসার কিন্তু এখানে ডি। যদি এটা না থাকতো ইনসাইড দ্য স্পাইনাল ক্যানাল, তবে আনসার কি হতো বলেন তো? তবে আনসার হতো ইন্টারস্পাইনাস লিগামেন্ট, তখন আনসার হতো ই। কিন্তু যেহেতু এখানে ইনসেট স্পাইনাল ক্যানাল বলছে, তাহলে এখন আনসার হচ্ছে আমাদের বি, ডুরামেটা। তারপরে এ 37-year-old ম্যান প্রেজেন্ট উইথ সিভিয়ার হেডেক, ফটোফোবিয়া, নেক স্টিফনেস। আবারও সেম। এখানে কি বলছে? এখানে বলেছে হচ্ছে আমাদের কার্নিক সাইন পজিটিভ, এবং মিডলাইন লাম্বার পাংচার ইজ পারফর্মড immediately to determine the if a CSF pathogen is involved. In performing the procedure, he first of the following structure to be pierced by the lumbar puncture needle. এখানে কিন্তু প্রথম কোনটা হয়। এখানে এমআরসিএস একটা কথা বলা হয়, যখন আপনি টায়ার্ড থাকবেন, কারণ পরীক্ষা অনলাইনে দিতে হয়, অনেক সময় অনেক টায়ার্ড থাকে, আপনি যদি এরকম বড় প্রশ্ন পান, আপনি হচ্ছে শেষ লাইনটা আগে পড়বেন। তাহলেও কিন্তু আপনি যদি এরকম 20টা বড় প্রশ্ন পান, 10টার ক্ষেত্রে শেষ লাইন পড়ে আনসার করতে পারবেন। এখানে যদি এই যে শেষ লাইনটা একটু দেখেন, which is the which is the first of the following structure to be pierced with a lumbar puncture needle। উপরে কি বলছে না বলছে এগুলো আমার দরকার আছে? দরকার নাই। তো এরকম বড় বড় প্রশ্ন যখন পাবেন আপনি যে কোনো এন্ট্রান্স পরীক্ষায়, আপনি শেষ লাইনটা যদি আগে পড়েন, তাহলে অনেক ক্ষেত্রে আপনার বড় উপর অংশ পড়াই লাগে না। এখানে তাহলে আমাদের আনসার কি হবে? অ্যারাকনয়েড ম্যাটার, এটা তো হবেই না, ভিতরে থাকে। দুরা ম্যাটার এর বাইরে থাকে, এটা হতে পারে। ইন্টারস্পাইনাস লিগামেন্ট, এটা এর বাইরে থাকে, তাও হতে পারে। পোস্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট, এটা না। অ্যান্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট না, তাহলে এটা হচ্ছে ইন্টারস্পাইনাস লিগামেন্ট। আমরা জানি স্কিন, সাবক্লিনিয়াস টিস্যু, সুপ্রাস্পাইনাস লিগামেন্ট, ইন্টারস্পাইনাস লিগামেন্ট, তারপর ডুরামেন্ট, তারপর অ্যারাকনয়েড, মাঝে থাকে লিগামেন্ট অফ ফ্ল্যাপ। আর পোস্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট এখানে না, অনেক জায়গা। হুইচ স্ট্রাকচার ইজ পায়াসড বাই ফার্স্ট বাই লাম্বার পাংচার? এটা হচ্ছে জানুয়ারি 24-এর প্রশ্ন। সেখানেও কি আসছে দেখেন, লিগামেন্টাম ফ্লেবাম, এন্টিরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট, এটা আমাদের থাকে না। পোস্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট, এটাও থাকে না। ডুরামেন্টের ভিতরে থাকে, অ্যারাকনয়েড তারও ভিতরে থাকে। তাহলে আমাদের আনসার কি হবে? লিগামেন্টাম ফ্লাম। কি হবে? লিগামেন্টাম ফ্লাভা। মে 23-এর, আমরা মে সেশনের প্রশ্নটা একবার দেখে নিই। ফার্স্ট স্ট্রাকচার পায়াসড বাই নিডেল ডিউরিং সিএসএফ কালেকশন ইন ভার্টিব্রাল ক্যানেল। এখানে এখানেও বলা হয়েছে ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে কোনটা পাবো? লিগামেন্টাম ফ্লাভা, এপিডুরাল ফ্যাট, ডোরা, পোস্টেরিয়র লিগামেন্ট, অ্যারাকনয়েড। পোস্টেরিয়র লিগামেন্ট হবে না, এপিডুরাল ফ্যাট তো হবেই না, ডোরা, অ্যারাকনয়েড না লিগামেন্টাম ফ্লাভা, বলেন তো কোনটা হবে? ভার্টিব্রা ক্যানেল, ভার্টিব্রা এই যে ক্যানেল, এই ক্যানেলের ভিতরেই থাকে হচ্ছে আমাদের লিগামেন্ট ফ্লাভাম, চারদিক দিয়ে ঘিরে থাকে। আমাদের এখানে আনসার কি হবে? আনসার হবে এ। এই যে দেখেন, এই যে আমাদের ভার্টিব্রা লেভেলটা, ভার্টিব্রা যেটা কভার করে রাখছে, এই কভারের ভিতরে থাকে হচ্ছে আমাদের লিগামেন্টাম ফ্লাভামটা, ভিতরের লেয়ারটা, অর্থাৎ ক্যানেলের বাহিরের লেয়ার, কিন্তু আমাদের স্পাইনের ভিতরের লেয়ার। তাহলে আমাদের আনসার হচ্ছে কোনটা? লিগামেন্টাম। এই যে এভাবে যদি আমরা পড়ি, এই যে এমব্রিওলজি রিলেটেড ক্লিনিক্যাল প্রশ্ন বা আদার যা যা প্রশ্ন, বা কোন ধরনের প্রশ্ন থাকে, ভিতরে কি ধরনের টুইস্ট থাকে, সেই টুইস্টের গুলো যদি আমরা ধরতে পারি, তবে আপনার প্রিপারেশনটা হবে সার্থক। আপনি এবং যখন যত প্র্যাকটিস করবেন, পরীক্ষা হলে তত দ্রুত আনসার করতে পারবেন, এবং পরীক্ষা হলে কোথায় কি চেঞ্জ হয় সেটা আপনি ধরতে পারবেন। এই যখন এটা পারবেন, তখনই কিন্তু আপনি আপনার সেই কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। আমরা জানি এমআরসিএস আমাদের সকলেরই একটা স্বপ্ন। সেই স্বপ্নকে পেতে গেলে আপনাকে যে প্র্যাকটিসের দরকার হয়, কারো কারো ক্ষেত্রে গাইডলাইনের দরকার হয়। আপনাদের জন্য আমরা আছি। পাশাপাশি আমাদের জেনেসিসে কিছু ব্যাচ রয়েছে, আমাদের রয়েছে আমরা যারা রেগুলার পড়তে চাই অথবা আমাদের সময় আছে, তাদের জন্য রয়েছে রেগুলার ব্যাচ। যারা হচ্ছে আমরা বাইরে চাকরি করি শুধু শুক্রবারে, তাদের জন্য রয়েছে লং ব্যাচ। তারপর হচ্ছে যারা যে আগে প্রিপারেশন নিয়েছে, আমরা একটু প্রিপারেশন নিয়ে তারপর হচ্ছে আমরা পরীক্ষাটা দিব, তাদের জন্য রয়েছে হচ্ছে আমাদের এক্সাম ব্যাচ। এবং রয়েছে আমাদের
যারা হচ্ছে যা আমরা বেসিক পারি ক্লিনিক্যালটা আরেকটু আমরা ওরিয়েন্টেড হতে চাই, কারণ আমাদের দেখা যায় ফিল্ড বেশিরভাগ ক্ষেত্রেই আসে আমাদের ক্লিনিক্যাল সাইডে। তাহলে হচ্ছে আমাদের সেখানেও রয়েছে ক্লিনিক্যাল ব্যাচ। আর সর্বোপরি আপনাদের জন্য রয়েছে দোয়া। পাশাপাশি আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো পরামর্শে আপনাদের সাথে রয়েছে জেনেসিস আউটলেট টিম। তো আজকে এ পর্যন্তই। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা আপনাদের পড়াশোনাকে সুন্দরভাবে এগিয়ে নেবেন, এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জনে আমরা সহায়ক হতে পারবো, বা আপনি খুব দ্রুত আপনার কাঙ্ক্ষিত ফলাফল পান সেই কামনায় আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।